নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান ফ্রেন্ডস টিভিতে কবিতা ক্যাফেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। গেল কবিপক্ষের মাসে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছিলাম অত্যন্ত গুণী কিছু আবৃত্তি শিল্পী বন্ধুদের। আর আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি একজন কবি বন্ধুকে, আমাদের একজন বিশেষ অতিথি বন্ধু। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন দেবস্মিতা দাস। উনি এসেছেন উলুবেড়িয়া থেকে। দেবস্মিতা দি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুবই ভালো লাগছে এবং খুব অভিনব একটি পন্থা, মানে যেটি দেখে আমি বারবার আনন্দিত হচ্ছি। আচ্ছা, আপনি তো লেখালেখি করেন দিদি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই লেখালেখির যে ইন্সপিরেশন, এটা কোথা থেকে এলো? লেখালেখি অ্যাকচুয়ালি আমি খুব ছোট থেকে করি। যখন ক্লাস 1-2-এ পড়ি, আমি এমনিতেই মানে কথা কম বলতে একটু পছন্দ করি। তা সেই জন্য তখন থেকেই মানে বিভিন্ন শব্দকে ছন্দবদ্ধ করে ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করতাম। মানে মনের ভাবকে, একদম মনের ভাবকে ছন্দবদ্ধভাবে ডায়েরিতে লিখে প্রকাশ করতেন, যেগুলো মানে এখন পড়লে মনে হয় খুবই শিশুসুলভ ছড়া। কিন্তু আমার প্রথম কবিতা, তখন তো শিশুই ছিলেন। হ্যাঁ, ছোটবেলা একেবারে একটা ইম্যাচিওর এজ। তখন আমাদের মনের যে অগোছালো কথাবার্তাগুলো, সেগুলো আমরা আমাদের ডায়েরিতে, খাতায়, পেজে লিখে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান বলুন বা যে কোনো ভালো মুহূর্ত, সেগুলো এসে লিখে রাখতাম এবং ছড়া আকারে। আমার প্রথম কবিতা প্রকাশ পায় আমাদের একটি লোকাল লাইব্রেরি, উলুবেড়িয়া ইনস্টিটিউশনাল লাইব্রেরিতে আমার প্রথম কবিতা প্রকাশ পায়। সেই থেকে পথ চলা শুরু কবিতার সাথে। এবং 2016 সালে প্রথম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার প্রথম লেখা বার হয়। এবং 2018 সালে বাংলাদেশ বইমেলায় আমার প্রথম লেখা প্রকাশিত হয়। এবং তার পরবর্তীকালে 2021 সালে আমার জীবনের যেটা সবথেকে বড় প্রাপ্তি, নিউ দিল্লি স্টোরি মিরর পাবলিকেশনের পক্ষ থেকে আমি ভারতের সেরা কবি রত্ন অ্যাওয়ার্ড পাই 2021 সালে। এছাড়া কাব্যকুসুম সম্মাননা এবং বিশ্ববঙ্গ সাহিত্য সম্মাননা, এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। আচ্ছা, তাহলে প্রথমেই আপনার একটা কবিতা আমরা শুনতে চাইব। আচ্ছা দিদি, আপনি বললেন যে আপনি কবিতা লেখেন। হ্যাঁ। শুধুই কি কবিতা? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা কবিতা শোনা যাক। নিশ্চয়ই। আপনারই কোনো কাব্যগ্রন্থ থেকে? নিশ্চয়ই। কি শোনাবেন? আজকে যে কবিতাটা প্রথমেই নিবেদনে থাকবে, কবিতাটার বিষয়বস্তু নিয়ে দু একটি কথা বলতে চাই। একেবারেই। কবি সুকান্ত ভট্টাচার্য খুব ভালোভাবে বলে গেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সত্যিই তাই, আমাদের যখন ক্ষুধা পায় তখন পূর্ণিমার চাঁদকেও রুটি ভেবে ভ্রম করি। সেই ক্ষুধার তাড়নায় একজন মা তার শিশুকে দুমুঠো অন্ন তুলে দিতে না পেরে আফিম নামক এক বিষ তুলে আনার ভাবেন আর কি, মানে তুলে দেওয়ার কথা বলে ফেলেন। এবং তার সেই ভ্রম থেকে লেখা আমার কবিতা আফিম। বাহ, তুমি যেটা বললে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আমরা ছোটোবেলায় এটা পড়েছিলাম। আসলে তোমার এই কথার সঙ্গে না আমার একটা অপূর্ব একটা স্মৃতি মনে পড়ে গেল। গতদিন আমি যখন ট্রেনে করে ফিরছিলাম, হঠাৎ দেখলাম যে চাঁদ, পূর্ণিমার চাঁদ। তো ওটা দেখেও কিন্তু আমার কাইন্ড অফ এটাই মনে পড়ছিল। আর তখন ভীষণ আমি টায়ার্ড ছিলাম। ভীষণ মজার একটা স্মৃতি, যদিও লেখাটা হয়তো এতটা মজার নয়, কারণ ক্ষুধার্ত একটা বার্তা আপনি আমাদের দিতে চলেছেন। আগে শুনবো কবিতাখানি। নিশ্চয়ই। কবিতার শিরোনাম আফিম। সত্যিই আজ আফিম নিয়ে যাব। কতদিন আর উপবাসী ছেলেটা করবে প্রতীক্ষা? আজও বাড়ি ফিরে বলতে হবে কিছুই পাইনি ভিক্ষা। গত পরশু খুদ জুটেছিল, ফ্যান পাওয়া গিয়েছিল গতকালও। আজ আমার শূন্য হাতখানা দেখে করুণ দৃষ্টিতে তাকালো। ঘুমিয়ে পড়বে কখন কান্না শেষে, সত্যি আজ আফিম নিয়ে যাব অবশেষে। কোলে টেনে তারই গল্প শোনায় শীর্ণ পাঁজরে, যদি না তোর বাপ দেশ ছাড়া হতো সেবারের মন্বন্তরে, ভিটে মাটি বেচে তোকে নিয়ে চলে এলেম বিদেশ বিভূমি।
কামিন খাটবো বড়লোক বাড়িতে, মানুষ হবি তুই। পরাস্ত্র মা আমি সংগ্রাম শেষে, সত্যি আজ আফিম নিয়ে যাব অবশেষে। চাল বাড়ন্ত ঘরে খোকার প্রশ্ন, মাগো উনুন চড়ে না কেন? গনগনে আঁচে ভাত ফোটার গন্ধ, আহা স্বর্গ সুখ যেন। মাথায় যেন পড়ল শব্দ বজ্র আঘাতের, এই দূর দিনে তুই স্বপ্ন দেখিস গরম ভাতের। শ্যাওলা ধরা সংসারে এ কেমন আবদার দিন শেষে, সত্যি আজ আফিম নিয়ে যাব অবশেষে। আবার যদি কর ফাঁকি দিই, যদি বলি আজ না, আখির ছিবড়ের মতো রস বের করবে জমিদারের খাজনা। শুকনো বাঁশের কঞ্চি দিয়ে দিলেম কয়েক ঘা, তাই মনটা আজ বড় চঞ্চল। আমি তো মা, কেমনে মেটাবো অভাব এ দৈন বেশি। সত্যি আজ আফিম নিয়ে যাব অবশেষে। ফিরে এসে দেখি খোকা শুয়ে আছে যেন স্বপ্নের জাল বুনে। হঠাৎ যেন রুগ্ন হাতের তর্জনী বলছে আমায় খুনি। পাথর হওয়া শরীরে মা হয়ে আমি মৃত্যু শোকে, তবু এক ফোঁটা জল নেই আমার চোখে। মুঠোর আফিমটা মুখে দিয়েছি, পেটে তখন ক্ষুধা, বুঝিনি এ তরল গরল না সুধা। নিথর শরীরটা এলিয়ে দিয়েছি মৃত্যুর আপোষে। সত্যি আজ আফিম নিয়ে এলাম অবশেষে। আসলে আমি নিশ্চুপ হয়ে শুনছিলাম, কি বলবো বুঝতে পারছি না আসলে। আচ্ছা দিদি, আপনি যেই কবিতাখানি লিখেছেন, হ্যাঁ, এটা কি কোনো কিছু দেখে বা কোনো কিছুকে উপলব্ধি করে লিখেছেন? অ্যাকচুয়ালি জঙ্গলমহলের একটি প্রত্যন্ত গ্রাম আছে, যেখানে আমার কন্যার প্রথম জন্মদিনে আমরা গিয়েছিলাম ওদেরকে কিছু শিক্ষার মেটেরিয়ালস বা আঁকার জিনিসপত্র দিতে। সেইখানে গিয়ে কোথাও মনে হয়েছে যেখানে ক্ষুধাটাই নিবারণ হয় না একটি শিশুর কাছে, সেখানে তো পড়াশোনা করা, শিল্প, এগুলো বিলাসিতা। সেই একেবারেই ভাবনা তাই। থেকে লেখা আমার এই কবিতা। তখনও ছিল, যখন আমরা শরৎচন্দ্রের লেখা পড়ছি অভাগীর স্বর্গ, তখনও ছিল, এখনও আছে। সমাজ এতটুকু বদলায়নি। একটা শ্রেণী যারা অভিজাত তারা অভিজাত রয়েই গেছে, এবং যারা নিপীড়িত তারা নিপীড়িত রয়েই গেছে। আর কি শোনাচ্ছেন? আমার কবিতাটি শুরু করার আগে দু একটি কথা বলতে চাই। কন্যা, বধূ এবং মাতা, এই তিন শ্রেণীর অসাধারণ মেয়েদের কবিতায় তুলে ধরা এক সাধারণ মেয়ে আমি। তাই আজকের আমার দ্বিতীয় নিবেদন, আমি সেই মেয়ে। কামনার বশে জন্ম হওয়া একটা প্রাণ, আমি সেই মেয়ে। 7 ভাইয়ের উচ্ছিষ্ট খাবারের বাগিদার বোন, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে 14তেই হতে হয় 40-এর কুলিনের বধূ। আমি সেই মেয়ে, সন্তান ধারণের তথাকথিত যন্ত্র শুধু। অকাল বৈধব্যের যৌবনে কালো মেঘের ভেলা, আমি সেই মেয়ে। কখনো কন্যা, বধূ বা মাতৃরূপের অবহেলা, আমি সেই মেয়ে। হয়তো আমি সেই মেয়ে প্রলয়কারিণী, ত্রিশূলধারিণী, ধ্বংসলীলায় মত্তা, কিংবা আমি সেই মেয়ে মহাদেবের তৃতীয় নয়ন থেকে সৃষ্ট সত্তা। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এটাও একটি অত্যন্ত সুন্দর নিবেদন। সত্যি একই অঙ্গে নারীর কত রূপ। একদম। আমরা যদি পৌরাণিক কাহিনী পড়ি, দেবী লক্ষ্মীকে দেখছি, দেবী রাধাকে দেখছি, রাধারানী, আবার দ্রৌপদীকে দেখছি, এবং পরবর্তীকালে আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে নারীকে যদি দেখি, তারাও কিন্তু অহরহ যুদ্ধ করছে। হ্যাঁ, একদম মা দুর্গার মতোই 10 হাতে 10 দিক সামলাচ্ছে। সত্যি। আবার সেই সমস্ত মেয়েরা, কিছু অবলা মেয়েদেরও আমরা দেখছি যারা ধর্ষিতা হচ্ছে সমাজে প্রতিনিয়ত, এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের রচনায় কিন্তু আমরা ফুটে উঠেছে। এবং আপনাদের মতো যারা নতুন যারা লেখিকা, কবি, তাদের লেখাতে আমরা পড়ছি এবং আমরা সমৃদ্ধ হচ্ছি ভীষণভাবে। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরাও ভীষণভাবে সমৃদ্ধ হবে।
সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আচ্ছা, এবার কি শুনবো দেবস্মিতা দি? হ্যাঁ, এবার যে কবিতাটি বলবো, আপনি এক্ষুনি যে কথাটা বললেন যে একটি মেয়ের অনেক রূপ, সেই রূপেই আমার একটি কবিতা, আমার দুর্গা। আমার চোখে একটি সাধারণ মেয়ে দুর্গা। একেবারেই। শিরোনাম আমার দুর্গা। আমার দুর্গা মণ্ডপে নয়, আতুর ঘরে জন্মায়। শাঁখ বাজিয়ে বরণ নয়, স্বাগত কান্না। আমার দুর্গার আগমনী শয্যা হয় না কুমোরটুলি। আধার গর্ভে দিন কাটে শঙ্কিত আকুলি। আমার দুর্গা থিম পুজো নয়, সরকারি স্কুলে যায়। নীল সাদা পোশাকে সর্বশিক্ষা বিনা পয়সা। আমার দুর্গা প্রসাদ পায় না, পায় খিচুড়ি। মিষ্টির কাজে স্বপ্ন দেখে, বাস্তবে শুকনো মুড়ি। আমার দুর্গা সুন্দরী নয়, সবার দুর্গার মতো। রোদে পোড়া ক্লান্ত এক ঘন মেঘ তেমন। আমার দুর্গা অঞ্জলি পায় না, পায় লাঞ্ছনা। মেয়ে হবার মাসুল তাই নিত্য গঞ্জনা। আমার দুর্গা যৌবন পায় সবার দুর্গার মতো। লাল শাড়ি নেই, তাই ছেঁড়া পোশাকের যত। আমার দুর্গা প্রতিবাদী নয়, ধরে না ত্রিশূল। অসুর মতো পশু এক রক্তাক্ত বক্ষমূল। আমার দুর্গার সন্ধি পুজো নেই, নেই অকাল বোধন। কলঙ্কিত তনু, তাই কাজল চোখের অদন। আমার দুর্গার দশমী আসে সবার দুর্গার মতো। মিষ্টি মুখে বিদায় নয়, নিষ্পাপ দেহের ক্ষত। আমার দুর্গার সিঁদুর খেলা নেই, নেই স্বর্গ কৈলাস। চিতার আগুনে বিসর্জন হয় পুড়ে জীবন্ত লাশ। আমার দুর্গা বলো কবে সবার দুর্গা হবে। প্রতিবাদের ত্রিশূল হয়ে দুর্গা হয়ে রবে। অসাধারণ নির্মাণ, অসাধারণ। সমস্ত নির্মাণ যেন ভীষণ রকম অসাধারণ। সাধারণ মেয়েদের নিয়ে লেখা আমার সাধারণ কবিতা। আমাদের সমাজে যেগুলো অহরহ ঘটছে, একদম। আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা যা দেখছি, রাস্তাঘাটে, ফুটপাতে, বাজারে, হাটে বাজারে, এবং আমরা গ্রামাঞ্চলেও দেখছি, আবার শহরাঞ্চলেও দেখছি হ্যাঁ, একই ঘটনা। হ্যাঁ, প্রত্যন্ত জীবনযাপনেও দেখছি, আবার যারা বিলাসময় জীবনযাপন করছে সেখানেও দেখছি কোন একটা মেয়ের দেহ সিলিং ফ্যানে ঝুলছে। আমরা গ্রামেগঞ্জে দেখছি কোন একটা মেয়ের জ্বলে পুড়ে মরছে, তার সেই লাশ। নারীরা সব জায়গায় যেন কোথাও একটা অবহেলিত। হ্যাঁ। আচ্ছা দিদি, আপনি এত সুন্দর সুন্দর সমস্ত কবিতাখানি লিখেছেন এবং সেখানে দেখছি আপনি ভীষণ সুন্দরভাবে কিন্তু আবৃত্তি করে বলছেনও। অ্যাকচুয়ালি আমি বাচিক শিল্পে একেবারেই নই, পাঠ করার নিমিত্ত মাত্র চেষ্টা করি। না, একটা ভীষণ সাধারণ মেয়ে যাকে দেখছি ভীষণ শান্তভাবে কিছু কবিতা উপস্থাপন করছে, কিন্তু তার ভেতরে এতটা আগুন, এতটা গর্জন কোথা থেকে এলো? এটা বলতে গেলে দু একটি কথা বলতে হয়। পৃথিবীর সমস্ত সচল প্রাণীকে ছেড়ে আমি বন্ধুত্ব করেছি শব্দের সাথে। শব্দের ছন্দে জাল বুনি, নেই বিশ্বাসঘাতকতা, নেই মন্দ বাসা। আশা রাখি কোনো এক বসন্তের গোধূলিতে তারা আমার ডায়েরির মলাট ছেড়ে উড়ে যাবে সাধারণ মানুষের অন্তরের অন্দরমহলে। একেবারেই আপনার ইচ্ছা মনোবাসনা পূর্ণ হোক। আর কি শোনাচ্ছেন? হ্যাঁ, এর পরের নিবেদন রেনেসাঁস। আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছি নবজাগরণ বা নবজাগরণ, যেখানে নতুনভাবে সব কিছু সৃষ্টি হয়েছে। সেরকম এই কবিতাতেও দেখাতে চেষ্টা করেছি একটি
মেয়ে কন্যা রূপে, মা রূপে অথবা স্ত্রী রূপে তার সুপ্ত বাসনা পূরণ করতে পারে না কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে, কিন্তু আমার কবিতায় দেখানোর চেষ্টা করেছি তার স্বপ্নগুলো ডানা মিলছে সত্যির আকাশে, বাহ, এবং তার জীবনেও রেনেসাঁস বা নবজাগরণ এসেছে। পজিটিভিটি। ইয়েস, পজিটিভিটি। আমার দ্বিতীয় কবিতা নিবেদন রেনেসাঁস। কাল রাতটা বড় গভীর ছিল, ভোরটা উজ্জ্বল হবে বলে আজ ঘুরে দাঁড়িয়েছে নারী বাহিনী, নবজাগরিত হয়েছে সমাজ। নতুন করে মাথা চাড়া দিয়েছে যে তৃণ ছিল পদদলিত, উঠে দাঁড়িয়েছে শক্তি বলে যে নারী ছিল অবহেলিত। যে মেয়েটার স্বপ্ন ভাঙত ক্রিকেটার হবার আশায়, আজ খুন্তি ছেড়ে সে গ্যালারিতে বল পাঠায়। কালো মেয়েটা ফেয়ারনেস ক্রিম ছেড়ে পড়েছে সুন্দরীর মুকুট, পিছিয়ে পড়া মেয়েটার হাতে আজ শংসাপত্রের শিরোপা উঠুক। অনাথ মেয়েটার শরীরে আজ কড়া সৈনিকের পোশাক, শক্ত হাতে রাইফেল ধরে দেশের মা বোনকে বাঁচাক। পিতৃপরিচয় লুকানো মেয়েটা ইন্ডাস্ট্রি চালায় গোটা, সংসারী মেয়েটার দশম হাতে ত্রিশূল, শিখেছে প্রতিবাদী হয়ে ওঠা। অন্ধকার দুনিয়া থেকে বেরিয়ে এসে একটা মেয়ে আজ সুখী গৃহিণী, কুদৃষ্টিকারীর কলার ধরেছে যে লোকালবাসী ভয় পায় প্রতিদিনই। যে মেয়েটার বনেদি পরিবার তাই নৃত্যশিল্পী হওয়া বারণ, এখন সে স্টেজ শো করে, বাবার ওষুধ চালায় কারণ। এই মেয়েগুলোই বোবা সেজে সমাজের এক করে আজ মুখর হয়েছে আত্মনির্ভরের উন্নয়নে। পুরুষতান্ত্রিক তর্জনীকে উপেক্ষা করে এভাবেই ফিরে আসো জিতে, শুধু ইতিহাসের পাতায় নয়, রেনেসাঁস এসেছে পৃথিবীতে। সেই কল্পনা চাওলা থেকে শুরু করে আজকের নারী, নারী কিন্তু থেমে থাকেননি। হ্যাঁ, প্রতিদিন যত দিন যাচ্ছে নারী আরও উন্নতির দিকে পথে পা বাড়াচ্ছে। হ্যাঁ, নিজের পরিচিতি তৈরি করছে, কেয়ার অফটাকে বাদ দিয়ে নিজের নামটুকুই যথেষ্ট করার চেষ্টা সত্যিই করছে। তাই, কেয়ার অফটা কেন থাকবে? আমরা নিজের পরিচয়েই আমরা বেড়ে উঠব। ছোটোবেলা বাবার পরিচয়, বিয়ের পর স্বামীর পরিচয়, তারপর বার্ধক্যে ছেলের পরিচয় নিয়ে আমাদের বাঁচতে হয়, কিন্তু আমরা কেন এভাবে বাঁচব? আমরা নিজের পরিচয়েই বলিয়ান হয়ে উঠব। হ্যাঁ, নিজের নামটুকুই যেন যথেষ্ট হোক। একবারই। আর কি শোনাচ্ছেন? আমার পরবর্তী নিবেদন ভাতের জাত। সত্যি ভাত জাত হয় না, ভাতের জাতি ধর্ম নির্বিশেষে ক্ষুধাটাই মানুষটাই সবচেয়ে বড় কথা হয়ে ওঠে। পরবর্তী নিবেদন ভাতের জাত। গাড়ির কাছে টোকা দিল ছেলেটা, বাড়িয়ে ভিক্ষার হাত। বললাম, কোথায় থাকিস তুই, তোর কি জাত? জাত কি গো বাবু, কেমন দেখতে তাকে? জাতির কোনো নাম আছে বুঝি, সে কোথায় থাকে? থমকে গেল সমস্ত মুহূর্ত, নির্বাক আমি বাকরুদ্ধ, যেন মিথ্যে সব চারিদিক, বৃথায় জীবনযুদ্ধ। সরল হাসিতে মিথ্যে হয়ে গেল আমার পোশাক, আমার শিক্ষা। আমার পকেটের চেয়ে ভারী হলো তার 2 টাকার ভিক্ষা। সত্যি কি অপূর্ব সমস্ত নির্মাণ শৈলী! এই লেখাগুলো কোত্থেকে আসে? লেখাগুলো একদমই বাস্তব জীবন থেকে। হ্যাঁ, প্রত্যেকটা লেখাই আমি দেখছি ভীষণভাবে বাস্তবমুখী কবিতা, যার মধ্যে কোনো কল্পনা নেই এবং যার মধ্যে কোনো জড়তা নেই। ভীষণ রকমভাবে বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আমরা যা দেখছি, আপনি কবিতা বলছেন, আমি যেন চোখে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যারা কবি শিল্পী, তাদের তো অস্ত্রই বলতে পারেন কলম বা তুলি, তার মাধ্যমে আমরা বাস্তবে প্রতিবাদ করে থাকি। আচ্ছা, আপনি তো একজন চিত্রশিল্পীও। হ্যাঁ, লেখালেখির পাশাপাশি। হ্যাঁ। তো ভীষণভাবে কোনটা বেশি ভালো লাগে? কোনটা বেশি ভালো লাগে বলতে, দুটোই জীবনের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এই প্রশ্নটাই ভীষণ বোকা বোকা আমার আসলে। না, অ্যাকচুয়ালি মানে আপনি প্রশ্ন করেছেন মানে মা বেশি প্রিয় না বাবা বেশি প্রিয়, মানে দুজনের এই সমান প্রায়োরিটি একটা ছেলে মেয়ের জীবনে।
আচ্ছা, আপনার তো মেয়ে আছে, হ্যাঁ। মানে লেখালেখি, সংসার, মেয়ে, তারপরে আপনার যে আঁকার শিল্প, হ্যাঁ সমস্ত কিছুকে সামলে তারপরে সমাজকে নিয়ে আপনি ভাবেন। হ্যাঁ, সমস্ত কিছুকে সামনে এটাই হয়তো তারপরে একজন লিখতে প্রকৃত শিল্পীর একটা মনোবৃত্তি হওয়া দরকার। যেমন আমাদের ক্ষুধা পায়, প্রত্যেকদিন আমাদের অন্ন গ্রহণ করতেই হয়, সেরকম কিছু দৃশ্য যেগুলো আমাদের নাড়া দিয়ে যায় মনে, সেগুলো যতক্ষণ না তুলি বা কলমে আমরা প্রকাশ করতে পারছি ততক্ষণ দিনটা শেষ হয় না বোধহয় আমাদের। আর কি শুনবো? আমার পরবর্তী নিবেদন আলো। আবারও আতুরে জ্বলল না আলো, বংশের প্রদীপ জন্মালো না বলে আজ, কিন্তু বারুদ মুখে দেশলাই হয়ে আমি জ্বলে উঠব একদিন, হে পুরুষ সমাজ। নতুন সকাল আনব ধরণীতে, কেটে যাবে আধার রাতে, অন্ধ কুসংস্কারের বেড়াজাল টপকে ঘরে ঘরে জ্বালব শিক্ষার বাতি। 3 দিদির পরে অবাঞ্ছিত মেয়ে, তাই প্রতিদ্বন্দ্বী সৈনিকের বেশে তুমি পুরুষ। সতীদাহের অগ্নি ললাটে শিশুর আর্তনাদ, মেয়ে নয় মেয়ে নয়, আমরাও মানুষ। দেশমাতৃকার ললাট চিরে জ্বলে উঠবে আলো, খানিকটা আলো। আবারও অর্চনা হবে নারী মায়ের, 108 প্রদীপ জ্বালো, 108 প্রদীপ জ্বালো, 108 প্রদীপ জ্বালো। বাহ, কি অপূর্ব! বেশিটাই নারী ভিত্তিক বা সাধারণ নারীদের কথাই। আবার একটা ইতিবাচক কবিতা, সমাজকে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এতক্ষণ যে সমস্ত কবিতাগুলো শুনলাম, প্রত্যেকটা কবিতার মধ্যেই কিন্তু একটা অন্যরকম একটা বেদনা লুকিয়ে আছে, হ্যাঁ, কঠিন বা রূঢ় বাস্তব। বাস্তব তো লুকিয়ে আছে। এবং ইতিবাচক কবিতাগুলোর মধ্যেও আমি দেখছি যে একটা নারীর ভেতরকার কষ্টটা কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, পরবর্তীতে সে সেই কষ্টগুলোকে পেরিয়ে একটা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ। তাই হয়তো আলো, হ্যাঁ, আলোর পথে ধাবমান সেই নারী। হ্যাঁ, ইতিবাচক মনোভাব নিয়ে এগোনো যায়। বাতি হাতে মহিলা আমরা ছোটবেলায় পড়েছিলাম না, হ্যাঁ, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। হ্যাঁ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। একেবারেই। আর কি শোনাচ্ছেন? একটি সদ্য বিবাহিত নারী তার মাকে কল্পনায় লেখা একটি চিঠি, যেখানে কল্পনায় তার মাকে জানতে চেয়েছে সংসারের সংজ্ঞা কী। তো সেই চিন্তাভাবনা দিয়ে লেখা আজকে আমার এই কবিতা চিঠি। প্রিয় মা, আমি নাকি বড় হয়ে গেছি, তাই তো বলে সমাজ। শুধু তুমি জানতে পারোনি, সেজন্যেই লেখা চিঠি আজ। আমি যেদিন প্রথম বড় হলাম, পেলাম নতুন মানুষ, নতুন সংসার। বাবার আনা সেই ছোট্ট লাল ফ্রক ছেড়ে প্রথম উঠল মাথায় আঁচল আমার। ভাইয়ের সাথে আর ঝগড়া করি না, এখন সংসারী গলায় বলি ভালো থাকিস। মেয়েবেলায় চিৎকার করে অহেতুক কান্নাটা আজ সাক্ষী দেয় আমার ভেজা বালিশ। অল্পতে আঘাত পাওয়া তোমার মেয়ে আজ বড় হয়ে গেছে কত। এখন আর অকারণে মা বলে ডাকি না, বলি ওষুধটা খেয়ে নিও সময় মতো। আচ্ছা মা, মেয়েদের কি বড় হতেই হয়? উত্তরটা কি তোমারও নেই জানা? চিঠির অপেক্ষায় রইলাম আমি, ইতি তোমার মানা। সত্যি আমরা মেয়েরা একটা সময় ভীষণভাবে বড় হয়ে যাই। একদম। তখন আমাদের ভেতরকার কষ্ট, দুঃখ, দুর্দশা সেগুলো আর বলতে পারি না। হ্যাঁ, কেমন যেন একটা আটপৌরে একটা গেরস্থালি জীবনযাপন করি, স্বামী, সংসার, বাচ্চা। হ্যাঁ, তখন আমরা আমাদের বিরাট পরিবারের যে বোঝা পুরো কাঁধে নিয়ে চলি। সবাই বলে পুরুষ হয়তো সেই বোঝাটা কাঁধে নিয়ে চলে, কিন্তু আমরা নারীরাও কিন্তু সমানভাবে একদম আমাদের সংসারের বোঝাটা অহরহভাবে কিন্তু কাঁধে নিয়ে চলেছি, একদম। সেই বোঝা পালন করে চলেছি নির্দ্বিধায়, কোনো পারিশ্রমিক ছাড়া। হ্যাঁ। এটা হয়তো আমাদের ভালোবাসা, দায়িত্ববোধ। হ্যাঁ,
এবং তখন সব থেকে যেটা বেশি মনে পড়ে মায়ের কথা, একজন মা কিভাবে সব কিছু সামলাতো, সত্যি যেখানে কষ্টগুলো আমাদের মনেই হতো না, লাঘব হয়ে যেত। লাঘব হয়ে যেত। তখন মনে হয় যে শেষ কবে মায়ের হাতে ভাত মেখে খেয়েছিলাম, হ্যাঁ। মায়ের কোলে কখন মাথা রেখে ঘুমিয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, আর কি শুনবো? এর পরের নিবেদন কোজাগরী। আসলে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লেখা এই কবিতা কোজাগরী। ঘরের লক্ষ্মী নিধন করে যারা করছে কোজাগরীর আয়োজন, তারাই আজ বলছে বংশের প্রদীপের বড় প্রয়োজন। দোকানের সবচেয়ে দামি প্রতিমায় মণ্ডপ আলপনা শোভিত, আমার লক্ষ্মী পথে প্রান্তরে ব্রেকিং নিউজে ধর্ষিত। কোজাগরী জ্যোৎস্না রাতে কেন নিভে যায় মেয়েটার জীবন আলো? মাটির লক্ষ্মী পুজো না করা এর চেয়ে অনেক ভালো। লক্ষ্মী এসেছিল নৈবেদ্য নিয়ে নিহত কন্যা ভ্রূণের সাজে, হঠাৎই সদরে পশ্চাৎগামী পদছাপ। জীবন্ত লক্ষ্মী কেউ চায় না সমাজে। সত্যি, যেভাবে কন্যা ভ্রূণ হত্যা চলছে, হ্যাঁ একদিন সমাজ একটি ভীষণ রকম হতাশার মুখোমুখি হবে। হ্যাঁ। আর কি শুনবো? আজকের আমার অন্তিম নিবেদন বিজয়া। মৃত্যুর সাথে লড়াই করা মানুষটা স্তব্ধ হয়ে যেত যদি না শ্রাবণী থাকত, যদি না মাথায় হাত রাখত আর বলতো, বাবা আমি আছি তোমার কাছাকাছি। গরিব মেধাবী স্নেহের ছোট ভাইটার বন্ধ হয়ে যেত লেখাপড়া, যদি না শ্রাবণী দুবেলা টিউশনি করে, যদি না ভাড়া বাঁচিয়ে সাইকেলে করে পড়াতে যেত পাশের গ্রামে। ডাক্তার হতো না ভাই অল্প দামে। সারাদিন সংসার সামলে ক্লান্ত মায়ের মুখে হাসি ফুটত না, যদি না শ্রাবণী হাতে হাত দিয়ে, যদি না কাজের মাসের টাকা বাঁচিয়ে অনটন মেটাত সংসারে। জরাজীর্ণ পরিবার ভেসে যেত ক্ষুধা ভারে। সুন্দরী ষোড়শী নাবালিকা বোনটা অ্যাসিড আক্রান্ত হতো, যদি না শ্রাবণী অমানুষগুলোর সাথে লড়াই করে, যদি না স্নেহের বোনকে বাহুডোরে আগলে রাখত ভালোবেসে। টুকরো হয়ে যেত পরিবার অবশেষে। কিন্তু শ্রাবণী তো জন্মায়নি কোনো দিন। বোধন শেষে আরও কত শ্রাবণীরা হয় আধারে বিলীন। মা বাবার কাঙ্ক্ষিত শ্রাবণ যে শ্রাবণী হয়েছিল, অপরাধ এইটুকু ছিল তার। ওরা জন্ম নেয় না, ওরা গল্প হয়, কন্যা ভ্রূণ হত্যার যন্ত্রণা পায় বারবার। সত্যি, কি ভীষণ একটি নির্মম সত্য আপনি তুলে ধরেছেন। হ্যাঁ, যে মেয়েটি হয়তো বাস্তবে জন্মালে অনেক কিছু করতে পারতো, কিন্তু তার জন্মটাই নেওয়া হয়। একেবারেই। আমাদের সমাজে এগুলো অহরহ চলছে, জানি না এগুলো কবে বন্ধ হবে। আমরা এই সমাজ ব্যবস্থার শিকার হয়ে গেছি। দিদি, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের ভীষণ ভালো লেগেছে, এবং আপনার যে সমস্ত কবিতা আপনি উপহার দিয়েছেন, আমি তো ভীষণভাবে আপ্লুত হয়েছি। সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই একটা পজিটিভ বার্তা পেয়েছে, এবং আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের ভীষণই ভালো লেগেছে। এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু দেখাতে চাইব দিদির কিছু বই, যেমন নোনা জলের স্বাদ। এটি একটি যৌথ সংকলন। এই বইতে দেবস্মিতাদির কবিতা আপনারা পড়তে পারবেন। এমন আরও কিছু বই, স্বপ্নের বৈশাখী, নিবেদিত বইমেলা সংখ্যা, পত্রিকা, এই সমস্ত বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। দেবস্মিতাদির ভিন্ন ধর্মী, ভিন্ন স্বাদের সমস্ত লেখা আপনারা পড়তে পারবেন। এবং সেই সঙ্গে দেবস্মিতাদি, আপনি আমাদের এত সুন্দর একটি মূল্যবান সময় উপহার দিয়েছেন, আমরা ভীষণভাবে ধন্য, এবং আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনার হাতে আমরা কিছু উপহার তুলে দেব। একটা সার্টিফিকেট, একটা মেমেন্টো, একটা মেডেল, এবং বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ এখানেই ইতি টানছি। দেখা হবে পরবর্তী এপিসোডে।
আপনারা ততক্ষণ দেখতে থাকুন কবিতা ক্যাফে এবং সঙ্গে থাকুন ফ্রেন্ডস টিভিতে। ধন্যবাদ।